এমন কোনো দানবের কথা কল্পনা করা যায় যে এতই বিশাল যে রাতের অন্ধকারে তাকে দেখলে আস্ত একটা দ্বীপ বলে মনে হয়। বেশ ভয়ঙ্কর একটা দৃশ্য, তাই না? ভাবুন তো, ক্লান্ত আর পথহারা কোনো নাবিক হয়তো একটু আশ্রয়ের আশায় স্বস্তির নিঃশ্বাস ফেলে সেই দানবের পিঠে নিজের নৌকার নোঙর গেঁথে বসল আর ভাবল, যাহ বাবা, বিপদমুক্ত হওয়া গেল। একদম তাই। কিন্তু সে তো জানে না সে আসলে কিসের উপর দাঁড়িয়ে আছে। আজ আমরা ঠিক এমনই এক মারাত্মক মনস্তাত্ত্বিক ফাঁদ এবং বিভ্রম নিয়ে কথা বলবো। আজকের এই উৎস তথ্যের গভীর অনুসন্ধানে আমাদের আলোচনার বিষয় হল ডার্কনেস ভিজিবল বা দৃশ্যমান অন্ধকার নামক একটি চমৎকার প্রবন্ধ। ঠিক বলেছেন। এই প্রবন্ধটির মূল ফোকাস হল জন মিল্টনের বিখ্যাত মহাকাব্য প্যারাডাইস লস্টের প্রথম খণ্ডের মহাকাব্যিক উপমাগুলো। তবে আমাদের আজকের মিশন কিন্তু কোনো পুরনো সাহিত্যের ধুলোপড়া পৃষ্ঠা উল্টে কেবল কিছু অলঙ্কারের সংজ্ঞা মুখস্থ করা নয়। একেবারেই না। বরং আমরা ডিকোড করতে যাচ্ছি মিল্টন কিভাবে বিশাল সব উপমা ব্যবহার করে শয়তান বা স্যাটান আর নরকের বিভীষিকাকে তুলে ধরেছেন। হ্যাঁ, আর সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার হলো কিভাবে তিনি খুব সূক্ষ্মভাবে পাঠকের মনস্তত্ত্বের সাথে এক ধরনের খেলা খেলেছেন। আচ্ছা, এখানে একটা বিষয় শুরুতেই খুব পরিষ্কার করে নেওয়া দরকার। অবশ্যই। মিল্টনের এই উপমাগুলো কোনোভাবেই মূল কাহিনীর মাঝখানে নিছক কোনো বর্ণনামূলক বিরতি নয়। তাহলে এগুলো আসলে কি? এগুলোকে বলা যায় কবিতার ভেতরের এক ধরনের বিকল্প জগৎ বা অ্যানালজিক্যাল কাউন্টারওয়ার্ল্ড। বিষয়টা অনেকটা এমন, ধরুন আপনি একটা সিনেমা দেখছেন, আর মূল পর্দার ঠিক পাশেই আরেকটা ছোট পর্দায় সম্পূর্ণ ভিন্ন একটা দৃশ্য চলছে, যা মূল কাহিনীর সাথে সমান্তরালভাবে চলছে, কিন্তু প্রতি মুহূর্তেই মূল কাহিনীকে প্রশ্নবিদ্ধ করছে। ও আচ্ছা, মানে একটা অদ্ভুত দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে। ঠিক তাই। মানুষের ইতিহাস, প্রকৃতির পর্যবেক্ষণ আর প্রাচীন পুরাণের সমন্বয়ে তৈরি এই বিকল্প জগৎটি শয়তানকে বাইরে থেকে বিশালত্ব দেয় ঠিকই, কিন্তু পরক্ষণেই তার ভেতরে লুকিয়ে থাকা অন্ধকার আর শূন্যতাকে ফাঁস করে দেয়। ঠিক আছে, বিষয়টা এবার একটু বিশ্লেষণ করা যাক। শয়তানের শারীরিক বিশালতার বর্ণনা দিয়ে শুরু করছি, চলুন। প্যারাডাইস লস্টের প্রথম খণ্ডে দেখা যায় শয়তান স্বর্গ থেকে বিতাড়িত হয়ে নরকের জ্বলন্ত হ্রদে পরাজিত অবস্থায় শুয়ে আছে। হ্যাঁ। তার এই বিশাল শরীরকে বোঝাতে মিল্টন ঈশ্বরের সৃষ্ট সবচেয়ে বিশাল সামুদ্রিক প্রাণী লেভিয়াথানের সাথে তার তুলনা টেনেছেন। লেভিয়াথান। সাধারণ দৃষ্টিকোণ থেকে কারোর মনে হতে পারে যেহেতু শয়তান অনেক বড় তাই তাকে একটা বিশাল তিমির মতো প্রাণীর সাথে তুলনা করা হয়েছে, ব্যাস হিসাব মিলে গেল। কিন্তু হিসাবটা এত সোজা নয়। তাই তো মনে হচ্ছে। এই উপমার গভীরে তো আরো অনেক কিছু লুকিয়ে আছে, তাই না? একেবারেই তাই। সাহিত্য সমালোচকরা দীর্ঘকাল ধরেই দেখিয়ে আসছেন যে এই লেভিয়াথান শুধু শারীরিক বিশালতার কোনো সাধারণ পরিমাপক নয়। তাহলে এর আসল অর্থ কি? বাইবেলের ঐতিহ্য অনুযায়ী, বিশেষ করে বুক অব জবের দিকে তাকালে দেখা যায় লেভিয়াথানকে স্পষ্টভাবে বিশৃঙ্খলা, ধ্বংস এবং ঐশ্বরিক নিয়মের বিরুদ্ধে বিদ্রোহের চূড়ান্ত প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়েছে। বাপরে, তার মানে মিল্টন যখন শয়তানকে লেভিয়াথানের সাথে মেলাচ্ছেন, তখন তিনি আসলে পাঠকের অবচেতন মনে এই বার্তাই দিচ্ছেন যে নরকের এই হ্রদে যা শুয়ে আছে তা কেবল একটি বিশাল সত্তা নয়, এটি হলো স্বয়ং ধ্বংস এবং অরাজকতার ঘনীভূত রূপ। এখান থেকেই বিষয়টা আরও চমকপ্রদ হয়ে ওঠে, কারণ এই উপমার ভেতরেই মিল্টন আস্ত একটা নতুন গল্পের জন্ম দিয়েছেন। ওই যে নাবিকের গল্পটা? হ্যাঁ, ঠিক ধরেছেন। শুরুতে বলছিলাম না, রাতের অন্ধকারে এক নাবিক তার ছোট নৌকা নিয়ে সমুদ্রে হারিয়ে গেছে। হঠাৎ সে লিভিয়াথানের বিশাল পিঠ দেখে ভাবে এটি একটি নিরাপদ দ্বীপ। এক মারাত্মক ভুল। আধুনিক যুগের প্রেক্ষাপটে চিন্তা করলে এই মেকানিজমটা বোঝা খুব সহজ। এটি অনেকটা ইন্টারনেটে কোনো নিখুঁত ফিশিং লিঙ্কে ক্লিক করার মতো। দারুণ একটা পয়েন্ট। কেউ হয়তো ভাবছেন তিনি খুব পরিচিত এবং নিরাপদ কোনো ব্যাংকের ওয়েবসাইটে ঢুকছেন, নিশ্চিন্ত মনে নিজের পাসওয়ার্ড দিচ্ছেন, কিন্তু আসলে তিনি নিজের অজান্তেই এক ভয়ঙ্কর হ্যাকারের ফাঁদে পা দিচ্ছেন। নাবিকটিও ঠিক একই কাজ করছে। সে লেভিয়াথানের গায়ে নোঙর গেঁথে ভাবছে সে নিরাপদ। হ্যাঁ, ফিশিং লিঙ্কের এই ব্যাপারটা দিয়ে শয়তানের প্রলোভনের মেকানিজমটা খুব চমৎকারভাবে বোঝানো যায়। আধুনিক গবেষকরা ঠিক এই জায়গাটিতেই দারুণ একটি তাত্ত্বিক বিশ্লেষণ দিয়েছেন। তারা বলছেন এই উপমাটি মূলত পাঠকের জন্য একটি প্রচ্ছন্ন সতর্কবার্তা। সতর্কবার্তা কী রকম? শয়তানকে বাইরে থেকে যতই বিশাল মহিমান্বিত এবং নিরাপদ আশ্রয় মনে হোক না কেন, সেটি আসলে এক মারাত্মক বিভ্রম।
মানুষ যখন বিপদে পড়ে তখন সে যে কোনো বিশাল বা শক্তিশালী কিছুকে আশ্রয় ভাবতে পছন্দ করে। নাবিকের এই ভুলটি আসলে মানুষের সেই আধ্যাত্মিক দুর্বলতারই প্রতীক। আচ্ছা, খেয়াল করলে দেখা যাবে উপমায় বলা হয়েছে নাবিকটি দীর্ঘায়িত রাতের অন্ধকারে আটকে আছে এবং সকাল হওয়ার প্রার্থনা করছে। ঠিক, এই দীর্ঘায়িত রাত কিন্তু শুধু প্রকৃতির রাত নয়, এটি হলো মনের অন্ধকার। তার মানে মিল্টন এখানে পাঠকদেরও এক ধরনের পরীক্ষার মধ্যে ফেলে দেন। পাঠক শয়তানের মহিমায় মুগ্ধ হয়ে ওই নাবিকের মতোই ভুল জায়গায় নোঙর ফেলছে কিনা সেটাই তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। একদম সঠিক। তাহলে দেখা যাচ্ছে শয়তানের এই বিশালত্ব আসলে একটা ফাঁদ, তার পুরো অস্তিত্বটাই একটা ভ্রমম। হ্যাঁ, কিন্তু এই ভ্রমম বা খণ্ডিত মহিমার বিষয়টা আরও স্পষ্ট হয় যখন আমরা তার শরীর থেকে দৃষ্টি সরিয়ে তার আত্মরক্ষার বর্মের দিকে নজর দিই। ঢালটার কথা বলছেন তো? হ্যাঁ, শয়তানের হাতে যে বিশাল ঢালটি আছে সেটিকে মিল্টন চাঁদের সাথে তুলনা করেছেন। কিন্তু এই চাঁদ সাধারণ কোনো চাঁদ নয়। এটি হলো 17 শতকের গ্যালিলিও টেলিস্কোপ দিয়ে দেখা চাঁদ। একদম তাই। মিল্টন গ্যালিলিওকে কবিতায় টাস্কান আর্টিস্ট হিসেবে উল্লেখ করেছেন। এখানে একটু থামাই, আমার মনে একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি প্রশ্ন? একটা ধ্রুপদী মহাকাব্যের ভেতরে যেখানে স্বর্গ নরকের আদিম লড়াই চলছে, সেখানে মিল্টন কেন হঠাৎ করে সমসাময়িক বিজ্ঞান বা গ্যালিলিও টেলিস্কোপকে টেনে আনলেন? এটা কি গল্পের আদিম গাম্ভীর্যকে নষ্ট করে না? এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক দিকটি হল মিল্টন ইচ্ছাকৃতভাবেই এই নতুন বৈজ্ঞানিক আবিষ্কারকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। আচ্ছা, কিভাবে? একটু পেছনের দিকে তাকালে দেখব প্রাচীন যুগে অ্যারিস্টটলের ধারণা ছিল যে চাঁদ বা স্বর্গের অন্যান্য বস্তুগুলো নিখুঁত, মসৃণ এবং দাগহীন। হ্যাঁ, এটা তো সে সময়ের সাধারণ বিশ্বাস ছিল। কিন্তু গ্যালিলিও টেলিস্কোপ প্রথমবারের মতো মানবজাতিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে চাঁদ আসলে নিখুঁত নয়। আরে তাই তো। টেলিস্কোপের লেন্স দিয়ে দেখলে চাঁদের বুকেও বড় বড় গর্ত, নদী, পাহাড় এবং কলঙ্ক দেখা যায়। মিল্টনের ভাষায় স্পটি গ্লোব। তার মানে শয়তানের বিশাল ঢালকে এই টেলিস্কোপ দিয়ে দেখা চাঁদের সাথে তুলনা করে মিল্টন অত্যন্ত সূক্ষ্মভাবে বুঝিয়ে দিচ্ছেন যে শয়তানের মহিমা বাইরে থেকে যতই বিশাল আর স্বর্গীয় হোক না কেন, কাছ থেকে দেখলে সেটি গভীরভাবে ত্রুটিপূর্ণ এবং কলঙ্কিত। বিজ্ঞানের লেন্স এখানে সত্য উদ্ঘাটনের কাজ করছে। বাহ! আত্মরক্ষার ঢালটা বিশাল হলেও সেটা ভেতরে ভেতরে কতটা ত্রুটিপূর্ণ তা বোঝানোর কি অদ্ভুত কৌশল। হ্যাঁ, মিল্টনের উপমাগুলো এভাবেই কাজ করে। কিন্তু ঢাল তো গেল আত্মরক্ষার বিষয়। সে যখন আক্রমণ করতে যায় তখন তার অস্ত্র কতটা ভয়ঙ্কর, এখানেই তার বর্ষার উপমাটা আসে। বর্ষার উপমাটা বেশ মজার। হ্যাঁ, মিল্টন বলছেন নরওয়ের সবচেয়ে উঁচু পাহাড়ের সবচেয়ে বড় পাইন গাছ, যা কেটে হয়তো কোনো বিশাল রণতরীর প্রধান মাস্তুল তৈরি হতে পারে। রণতরী বা অ্যাডমিরাল। সেই বিশালাকার পাইন গাছটিও শয়তানের বর্ষার কাছে একটি ছোট্ট জাদুর ছড়ির মতো। কিন্তু এখানেও আমার একটা খটকা লাগছে। খটকা কেন? বিশাল একটা গাছকে শেষে একটা ছোট্ট ছড়ির বা ওয়ান্ডের সাথে তুলনা করা হলো। এটা কি শয়তানকে একটু জাদুকর বা দুর্বল হিসেবে উপস্থাপন করে না? একদম সঠিক জায়গাটা ধরেছেন। দৃষ্টিতে মনে হতে পারে বর্ষাটা এতই বড় যে তার কাছে একটা পাইন গাছও ছড়ির মতো। কিন্তু সাহিত্য বিশ্লেষকদের মতে এটি আসলে এক ধরনের ডিমিনিউশন বা ধাপে ধাপে আকার ছোট করে আনার মনস্তাত্ত্বিক কৌশল। ধাপে ধাপে ছোট করা? হ্যাঁ, প্রথম দর্শনে শয়তানকে একজন ধ্রুপদী বীরের মতো মনে হলেও এই উপমাগুলো তার মহিমাকে ভেতর থেকে ফাঁপা প্রমাণ করতে থাকে। ও, বুঝতে পারছি। প্রথমে পাহাড়ের বিশাল পাইন গাছ, তারপর সেটি সংকুচিত হয়ে হলো মানুষের তৈরি জাহাজের মাস্তুল, আর শেষে সেই মাস্তুল হয়ে গেল একটা ছোট্ট জাদুর ছড়ি। একদম ঠিক। এই বর্ষার তুলনাটি শুধু আকারই ছোট করে না, এটি তার ভেতরে ধ্বংসাত্মক শক্তিরও ইঙ্গিত দেয়। বিশাল রণতরীর মাস্তুল এখানে কেবলমাত্র ক্ষমতার প্রতীক নয়। তাহলে এটি কিসের প্রতীক? এটি ইঙ্গিত দেয় যে শয়তানের এই বিশাল শক্তি শেষ পর্যন্ত কোনো মহৎ সৃষ্টিতে নয়, কেবল যুদ্ধ এবং ধ্বংসের কাজেই ব্যবহৃত হবে। আচ্ছা, শয়তানের ব্যক্তিগত অস্ত্র আর বিশালতার পর আমরা যদি তার পতিত ফেরেশতাদের বাহিনীর দিকে তাকাই, তাহলে দৃশ্যপট আরও ভয়াবহ হয়ে ওঠে। হ্যাঁ, নরকের জ্বলন্ত হ্রদে পরাজিত হয়ে পড়ে আছে অসংখ্য স্বর্গের বীর যোদ্ধা। শয়তান তাদের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলে ওঠে, অ্যাওয়েক, অ্যারাইজ অর বি ফরএভার ফলেন। জাগো, ওঠো, নতুবা চিরতরে পতিত হয়ে থাকো। অসাধারণ একটা লাইন।
আর ঠিক এই সময়ে মিল্টন এমন একটি উপমা ব্যবহার করেন যা একই সাথে বিশালতার এবং তীব্র বেদনার প্রতীক। তিনি এই বিশাল বাহিনীকে ভোলব্রোসার জঙ্গলে ঝরে পড়া শরতের পাতার স্তূপের সাথে তুলনা করেছেন। ঠিক অ্যাজ অটোমান লিভস। হ্যাঁ, কিন্তু একটু ভেবে দেখুন তো, স্বর্গের বীর যোদ্ধাদের তুলনা করা হচ্ছে মাটিতে পড়ে থাকা শুকনো ঝরা পাতার সাথে। বৈপরীত্যটা বেশ স্পষ্ট। বীরদের তো সাধারণত পাহাড় বা ঝড়ের সাথে তুলনা করা হয়। এটা কি তাদের প্রতি একটু বেশিই করুণ বা অপমানজনক হয়ে গেল না? যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে দেখব এই ঝরা পাতা শুধু দুর্বলতা বা অপমানের প্রতীক নয়। তাহলে পশ্চিমা সাহিত্য ঐতিহ্যে সেই ভার্জিলের সময় থেকেই শরতের পাতা হল নশ্বরতা, পতন এবং এক গভীর সামষ্টিক শোকের প্রতীক। ও আচ্ছা। মিল্টন এখানে এই পতিত ফেরেশতাদের ফ্লাওয়ার অফ হেভেন বা স্বর্গের ফুল হিসেবে উল্লেখ করেছেন, যা একসময় সতেজ ছিল কিন্তু এখন তাদের নিজস্ব ভুলের কারণে শুকিয়ে মৃত ঝরা পাতায় পরিণত হয়েছে। এটি এক বিশাল ট্র্যাজেডি। সত্যিই তাই। কিন্তু খেয়াল করুন, মিল্টনের উপমা এখানেই থেমে থাকে না। ঠিক এর পরপরই তিনি এই বিশাল বাহিনীকে মোজেসের সময়ের মিশরের পঙ্গপালের সাথেও তুলনা করেছেন। পঙ্গপাল? ঝরা পাতা থেকে সরাসরি পঙ্গপাল বা লোকাস্টাস, এই রূপান্তরটা কিভাবে কাজ করছে? খুব সূক্ষ্মভাবে। ঝরা পাতা হল তাদের বর্তমান করুণ অবস্থা, কিন্তু পঙ্গপাল হল ঈশ্বরের শাস্তির প্রতীক এবং একই সাথে এক ধ্বংসাত্মক শক্তির পূর্বাভাস। মানে তারা নিজেরাও শাস্তি পাচ্ছে, আবার অন্যের শাস্তির কারণও হবে। একদম ঠিক। এই পতিত ফেরেশতারা একদিকে যেমন ঈশ্বরের অবাধ্যতার কারণে শাস্তি পাচ্ছে, ঠিক তেমনি ভবিষ্যতে তারা নিজেরাই মানব জাতির জন্য এক ধরনের পঙ্গপাল বা ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। পঙ্গপালের কাজই হল সবকিছু গিলে খাওয়া, ধ্বংস করা। আর ঠিক এখানেই তো ঐতিহাসিক প্রেক্ষাপটটাও খুব সুন্দরভাবে মিলে যায়। ঝরা পাতা বা পঙ্গপালের পর মিল্টন এই বাহিনীকে উত্তরের সেই বর্বর জাতিগুলোর সাথে তুলনা করেছেন, যারা দল বেঁধে এসে প্রাচীন রোমান সাম্রাজ্য ধ্বংস করেছিল। হ্যাঁ, বারবারিয়ানদের আক্রমণ। অনেক বিশ্লেষক মনে করেন যে মিল্টন এই উপমাগুলোর চেইনের মাধ্যমে মানব ইতিহাসের পুরো পতনের চিত্র তুলে ধরেছেন, রোমান সাম্রাজ্যের পতন থেকে শুরু করে রিফর্মেশন যুগের চার্চের দুর্নীতি পর্যন্ত। সবকিছুই যেন এই নরকের বাহিনীর কাজেরই ঐতিহাসিক প্রতিফলন। তবে এখানে শ্রোতাদের একটা বিষয় মনে করিয়ে দেওয়া ভালো যে এই ঐতিহাসিক বা রাজনৈতিক রূপকগুলো মিল্টনের একান্তই নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং তৎকালীন প্রোটেস্ট্যান্ট মূল্যবোধের প্রতিফলন। অবশ্যই। আমাদের আজকের বিশ্লেষণের উদ্দেশ্য কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা ধর্মীয় পক্ষ নেওয়া নয়, বরং কবির মনস্তত্ত্ব এবং তার সৃষ্টির অন্তর্নিহিত মেকানিজমটা বোঝা। ঠিক বলেছেন। মিল্টন যেন পুরো মানব ইতিহাসের ধ্বংসলীলার একটা টাইম ল্যাপস ভিডিও তৈরি করে নরকের এই একটি মাত্র দৃশ্যে নিয়ে এসছেন। অতীত, বর্তমান এবং ভবিষ্যতের যত সাম্রাজ্যের পতন, সবকিছুর বীজ যেন এই নরকের রাজপ্রাসাদ বা প্যান্ডেমোনিয়াম গড়ার মধ্যেই নিহিত। প্যান্ডেমোনিয়ামের কথাই মনে পড়ল। এই বিশাল বাহিনী যখন তাদের নতুন রাজপ্রাসাদ প্যান্ডেমোনিয়ামে প্রবেশ করতে যায়, তখন এক অত্যন্ত অদ্ভুত এবং বিস্ময়কর ঘটনা ঘটে। হ্যাঁ, ঘটনাটা আসলেই চমকে দেওয়ার মতো। এতক্ষণ যাদের বর্ণনা দেওয়া হল লেভিয়াথানের মতো বিশাল দানবাকৃতির বা গগনচুম্বী পাইন গাছের মতো, তারা হঠাৎ করে এই প্রাসাদে ঢোকার সময় নিজেদের শরীরকে ছোট করে ফেলে। সংকুচিত হয়েছে। মিল্টন তাদের পিগমি বা রূপকথার এলফদের সাথে তুলনা করেছেন, মানে আক্ষরিক অর্থেই তারা রূপকথার ছোট ছোট পরীতে পরিণত হয়। ফেরি এলভস। এই জায়গায় এসে আমার মনে হয় যে কেউ হোঁচট খাবে। মহাকাব্যের এই পর্যায়ে এসে যেখানে নরকের একটা ভীতিকর পরিবেশ তৈরি হল, সেখানে হঠাৎ রূপকথার বামন বা পরীদের কথা আনলে কি পুরো রচনার ডার্ক বা সিরিয়াস ভাইবটা নষ্ট হয়ে যায় না? এটা তো অনেকটা ভৌতিক সিনেমার মাঝখানে হঠাৎ করে কার্টুন চালিয়ে দেওয়ার মতো অবস্থা। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। প্রথম দর্শনে আসলেই মনে হতে পারে মিল্টন হয়তো হোঁচট খেয়েছেন বা খেয়ে হারিয়ে ফেলেছেন। তাই তো মনে হয়। কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায় এখানেই মিল্টনের আসল সাইকোলজিক্যাল কৌশলটা লুকিয়ে আছে। উপমাটিতে বলা হয়েছে একজন সাধারণ কৃষক অনেক রাতে বনের পাশ দিয়ে যাওয়ার সময় চাঁদের আলোয় এই পরীদের নাচ দেখে। আচ্ছা। সে আসলে নিশ্চিত নয় যে সে সত্যি কিছু দেখছে নাকি সবটাই তার বিভ্রম। এই অদ্ভুত দৃশ্য দেখে কৃষকের মনে একই সাথে আনন্দ এবং ভয় দুটোই কাজ করে। আনন্দ এবং ভয় একসাথে? হ্যাঁ, শয়তানের জাকজমক বা যাকে আমরা ডেমনিক গ্ল্যামার বলতে পারি, সেটা ঠিক এমনই। শয়তানের উপস্থিতি সবসময় আগুন আর বিভৎসতা নিয়ে আসে না। ও
ও, বুঝতে পেরেছি। অনেক সময় তা মোহনীয়, বিভ্রান্তিকর এবং জাদুকরী রূপে আসে। একদম ঠিক। এটি মানুষের মনকে মুগ্ধ করে, এর জাঁকজমক যে কাউকে টেনে নেয়, কিন্তু এর গভীরে যে চরম শূন্যতা আর মিথ্যে লুকিয়ে আছে সেটা মানুষের মনে এক ধরনের কগনিটিভ ডিসোনেন্স বা মানসিক দ্বন্দ্ব তৈরি করে। কৃষকটি যেমন দ্বিধায় ভোগে, পাঠকও তেমনি দ্বিধায় পড়ে যায়। তার মানে এই জাঁকজমক আসলে এক ধরনের প্রতারণা। আমরা যা দেখছি তা আসলে তা নয়। আর এই প্রতারণার বিষয়টা তো ভার্জিলের ইনিট থেকে ধার করা মৌমাছির উপমার ক্ষেত্রেও খাটে, তাই না? হ্যাঁ, ভার্জিলের মৌমাছি। ভার্জিল তার মহাকাব্যে রোমান সাম্রাজ্য বা কার্থেজ নগরী গড়ার ইতিবাচক এবং অত্যন্ত সুশৃঙ্খল একটি প্রতীক হিসেবে মৌমাছির উপমা ব্যবহার করেছিলেন। কিন্তু মিল্টন সেই একই উপমা ব্যবহার করলেন নরকের প্রাসাদ প্যান্ডেমোনিয়াম গড়ার ক্ষেত্রে। প্যান্ডেমোনিয়ামের চারদিকে এই বিশাল বাহিনী মৌমাছির মতো ভনমন করছে। সাহিত্যের পরিভাষায় একে নাকি কম্পিটিটিভ রিভিশনিজম বলা হয়। শব্দটা বেশ ভারী। তবে বিষয়টা কি অনেকটা এমন যে একজন স্থপতি অন্যজনের তৈরি করা একটা খুব সুন্দর কল্যাণকর ভবনের নকশা চুরি করে সেটা দিয়ে একটা ভয়ঙ্কর কারাগার বানাচ্ছে? দারুণ একটা উদাহরণ। শুধু এটা প্রমাণ করার জন্য যে সেও চমৎকার কিছু বানাতে পারে, কিন্তু উদ্দেশ্যটা পুরোপুরি খারাপ। একদম নিখুঁত একটা অ্যানালজি দিয়েছেন। ঠিক এই কাজটাই মিল্টন করেছেন। ভার্জিলের কাছে মৌমাছি ছিল সভ্যতা শৃঙ্খলার প্রতীক। আর মিল্টনের কাছে মিল্টন সেই একই প্রতীককে উল্টে দিয়ে নরকের প্রাসাদ গড়ার নেতিবাচক আর শয়তানি ষড়যন্ত্রের প্রতিচ্ছবিতে রূপান্তর করলেন। এর মাধ্যমে মিল্টন শুধু পূর্ববর্তী মহাকবিদের সাথেই পাল্লা দিচ্ছেন না, বরং তিনি একটি গভীর দার্শনিক সত্য তুলে ধরছেন। সেই সত্যটা কি? তিনি বোঝাতে চাইছেন যে মানব ইতিহাসের যে কোনো বড় সাম্রাজ্য বা সভ্যতা তা বাইরে থেকে যতই সুশৃঙ্খল বা জাঁকজমকপূর্ণ হোক না কেন, তার মূলে যদি অহংকার, শোষণ এবং ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ থাকে, তবে তা আসলে নরকের ওই প্যান্ডেমোনিয়ামেরই আরেক রূপ। দারুণ বলেছেন। আচ্ছা, নরকের এই রূপ কথার মায়া, কগনিটিভ ডিসোনেন্স আর সাম্রাজ্য নির্মাণের ষড়যন্ত্র থেকে বেরিয়ে এবার আবার শয়তানের বাস্তব উপস্থিতিতে ফেরা যাক। চলুন। যখন শয়তান তার বিশাল বাহিনীর সামনে এসে দাঁড়ায়, তখন মিল্টন তাকে ভোরের কুয়াশা মাখা সূর্য বা চন্দ্রগ্রহণের সাথে তুলনা করেছেন। বলা হয়েছে এই ডিম এক্লিপস বা গ্রহণ লাগা সূর্য রাজাদের মনে পরিবর্তনের বা বিপদের ভয় ধরিয়ে দেয়। এই গ্রহণলাগা সূর্যের উপমাটি রাজনৈতিক এবং দার্শনিক অর্থ অত্যন্ত গভীর। এখানে শয়তানের সেই হারানো মহিমা আর বর্তমানের পতনের একটা অদ্ভুত মিশ্রণ দেখা যায়। বিষয়টা একটু বুঝিয়ে বলবেন। এটিকে আধুনিক যুগের একটা পরিচিত উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে। ধরুন কোনো এককালের প্রচণ্ড ক্ষমতাধর কিন্তু বর্তমানে দুর্নীতি বা কেলেঙ্কারির দায়ে চরমভাবে অপমানিত এবং ক্ষমতাচ্যুত কোনো সিইও হঠাৎ করে কোনো মিটিং রুমে প্রবেশ করলেন। বেশ অস্বস্তিকর একটা পরিস্থিতি। হ্যাঁ, তিনি এখন আর ক্ষমতায় নেই, তিনি ধ্বংস হয়ে গেছেন। সবাই সেটা জানে, কিন্তু তারপরেও তিনি যখন রুমে ঢোকেন, তার অতীতের সেই বিশালত্বের কারণে মুহূর্তের জন্য হলেও পুরো রুম স্তব্ধ হয়ে যায়। সবার ভেতরে একটা অস্বস্তি কাজ করে। শয়তানের অবস্থাও ঠিক এমনই। ঠিক তাই। সূর্য মেঘে ঢাকা পড়লেও সে তো সূর্যই। শয়তান স্বর্গ থেকে বিতাড়িত হলেও তার মধ্যে প্রধান দেবতার সেই হারানো মহিমার একটা রেশ এখনও রয়ে গেছে, যদিও তা এখন ম্লান এবং অন্ধকারাচ্ছন্ন। ঈশ্বরের বিচারের বিষয়ে মিল্টনের নিজস্ব যে দার্শনিক দ্বন্দ্ব, তাই নিষ্প্রভ গ্রহণের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। একদম ঠিক বলেছেন। তাহলে এর সামগ্রিক অর্থ কি দাঁড়াচ্ছে? পুরো আলোচনা জুড়ে আমরা একটা অদ্ভুত কন্ট্রাস্ট দেখছি। হ্যাঁ, দুই ধরনের স্কেল। একদিকে মহাজাগতিক বিশালতা, তিমি, পাহাড়, গ্রহণ লাগা সূর্য, স্বর্গের যুদ্ধ। অন্যদিকে দেখছি একজন নিঃসঙ্গ নাবিক, বনের ধারে হারিয়ে যাওয়া এক সাধারণ কৃষক বা কিছু ঝরা পাতা। মিল্টন বারবার কেন এই বিশাল মহাজাগতিক স্কেলের সাথে আমাদের দৈনন্দিন জীবনের ক্ষুদ্র মানবিক বিষয়গুলোকে মিলিয়ে দিচ্ছেন? খুব চমৎকার একটি প্রশ্ন। যদি আমরা এই মহাকাব্যের গভীরে তাকাই, তাহলে দেখব মিল্টন ইচ্ছাকৃতভাবেই মহাজাগতিক স্কেলের সাথে মানবিক বা ডোমেস্টিক স্কেলকে যুক্ত করেছেন। এর কারণ কি হতে পারে? কারণ এই পুরো মহাকাব্যের এই স্বর্গ নরকের বিশাল যুদ্ধের কেন্দ্রবিন্দুই হল এই ক্ষুদ্র মানুষ। শয়তানের পতন, নরক নির্মাণ, এই সব কিছুই আসলে মঞ্চায়িত হচ্ছে মানব জাতির জন্য। বাপরে, এত বিশাল আয়োজন শুধু মানুষের জন্য? হ্যাঁ,
যখন শয়তানকে বিশাল লেভিয়াথানের সাথে তুলনা করা হয় তখন সেটি যেমন তার বিশালত্ব বোঝায় তেমনি আবার এও মনে করিয়ে দেয় যে সে ঈশ্বরেরই সৃষ্টির একটা অংশ এবং তার ক্ষমতার একটা সীমা আছে। আর অন্যদিকে সেই ছোট্ট নৌকার নাবিকটি? সে হল মানুষের ভঙ্গুরতা এবং প্রলোভনে পা দেওয়ার প্রতীক। মানুষ ক্ষুদ্র হতে পারে, কিন্তু সেই নাবিকের আত্মার মুক্তির জন্যই এত বড় মহাজাগতিক নাটকের আয়োজন করা হয়েছে। বাহ, কি অসাধারণ একটা চিন্তার জায়গা! আজকের এই উৎস তথ্যের গভীর অনুসন্ধানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। হ্যাঁ, সময় খুব দ্রুত কেটে গেল। পুরো আলোচনাকে যদি একটু সারসংক্ষেপ করি তাহলে দেখা যায় প্যারাডাইস লস্টের প্রথম খণ্ডে এত বেশি উপমা বা সিমিলি থাকার একটা বড় কারণ হল আমরা আসলে একটি পতনশীল বিশ্ব বা ফলেন ওয়ার্ল্ডে বাস করি। একদম সঠিক। এই জগতে সরাসরি বা নিখুঁত সত্যকে খালি চোখে দেখা যায় না। সত্যকে আমাদের বুঝতে হয় উপমা, ছায়া এবং অসম্পূর্ণ তুলনার মাধ্যমে। এই উপমাগুলো কেবল নরকের বিশালতাই তুলে ধরে না, বরং এগুলো মানব ইতিহাস, বিজ্ঞান, রূপকথা এবং প্রকৃতির এক বিশাল ক্যানভাস। উপমা এবং মূল বিষয়ের মাঝখানে যে শূন্যস্থান, যেখান থেকে আমাদের চিন্তা শুরু হয়, সেটিই হল মিল্টনের সবচেয়ে বড় শৈল্পিক অস্ত্র। ঠিক তাই। মিল্টন জানতেন যে মানুষের সীমিত ভাষা দিয়ে মহাজাগতিক বা অসীম সত্যকে পুরোপুরি প্রকাশ করা অসম্ভব। তাই তিনি তুলনার আশ্রয় নিয়েছেন। আর এই তুলনার মাধ্যমেই তিনি পাঠকদের বাধ্য করেছেন নিজেদের চারপাশের জগৎকে সম্পূর্ণ নতুন দৃষ্টিতে দেখতে। ঠিক বলেছেন। আর ঠিক এই জায়গাটিতেই বিদায় নেওয়ার আগে শ্রোতাদের ভাবনার জন্য একটি সম্পূর্ণ নতুন গভীর প্রশ্ন ছুড়ে দিতে চাই। অবশ্যই। যদি মিল্টনের মতে মহাজাগতিক সত্যকে বোঝার একমাত্র উপায় হয় আমাদের চারপাশের পৃথিবীর অতি সাধারণ জিনিসগুলোর, যেমন ধরুন মাটিতে পড়ে থাকা ঝরা পাতা, ভনভন করা মৌমাছি বা কুয়াশাচ্ছন্ন সূর্যের সাথে তুলনা করা, তবে কি এমন হতে পারে যে আমাদের দৈনন্দিন মানবিক জগতের প্রতিটি সাধারণ বস্তুই আসলে কোনো না কোনো অজানা অদৃশ্য মহাজাগতিক যুদ্ধের নীরব সাক্ষী বা ছায়া? দারুণ একটা ভাবনার বিষয়। পরের বার যখন আনমনে হেঁটে যাওয়ার সময় মাটিতে একটি শুকনো পাতা ঝরে পড়তে দেখবেন, একটু ভেবে দেখবেন এটি কি শুধুই একটি সাধারণ পাতা, নাকি কোনো দূরবর্তী মহাজাগতিক পতনের এক নীরব প্রতিধ্বনি? অসাধারণ। আজকের মতো উৎসতথ্যের এই গভীর অনুসন্ধান এখানেই শেষ করছি। নতুন কোনো কৌতূহলোদ্দীপক বিষয় নিয়ে আবারও কথা হবে। বিদায়।